ভিডিও করে কি আমরা কি করতে ভিডিও করতেছিস তুই রিপোর্টার গালিগালাজ করো এত বড় সাহস কে বাঁচাবে আমি দেখে নেব কে বাঁচাবে দেখে নেব ঠিক আছে দেখে নে ফেসটা দেখে নে চার দেখে নে 50 ভোট আনবে আরে স্যার দেখে নেব দেখে নেব ভোট চাইতে স্যার আপনারা দাদাগিরি দেখাচ্ছেন আপনারা মুখস্থ করুন আপনারা দাদাগিরি থাকবে দাদাগিরি ভালো লাগে স্যার সন্দেশখালী করে মহিলাদের সাথে আমার সাথে মস্তানি একাই গেছি তুলা ফেলে দেবো আপনি দাদাগিরি করে চলে আসছেন আমি দেখে নিচ্ছি আপনার সামনে আপনার সামনে আমার মহিলা কর্মীকে সেক্স ওয়ার্কার বলে ঢুকলাম তো আমি দেখে বাবুল বাবু আপনি দেখুন কিন্তু আপনার সামনে আমার মহিলাকে এরা সেক্স ওয়ার্কার বলেছে এদের বাড়ির লোকেরা সেক্স ওয়ার্কার নাকি যে আমার মহিলাকে সেক্স ওয়ার্কার বলবে হ্যাঁ আমি সেন্ট্রাল উধর দেখ উধর দাদা হয়েছে अरे यार अरे सर चिल्लाते हैं यार ठीक है ये जो भी भैया ने बोला वो ठीक है। पोलिंग एजेंट के आसपास 100 मीटर तक कोई प्रचार नहीं हो सकता, लेकिन वो जो जय श्री राम का नारा लगा रहा था वो एक वोटर हम भी मानते हैं, लेकिन ये मोदी का टी शर्ट लगा गया कौन है? जो गलत है मैं गलत, जो गलत है मैं गलत है। अगर उसने ऐसा किया है तो वो गलत है सर बोलছে क्योंकि कार्यकर्ता चाहे टीएमसी का हो चाहे बीजेपी का हो, मेरे लिए कार्यकर्ता। हमारे कुछ टीएमसी के कार्यकर्ता थे, उनकी शिकायत थी कोई बीजेपी का कार्यकर्ता जो है वहाँ पे जय श्री राम के नारे लगा रहे थे, प्रचार कर रहे थे, लेकिन मैं भी देखा वहाँ पे जो नारा लगा रहा था वो एक बेचारा वोटर था, उसने लगाया था। तो लेकिन अगर कोई भी चीज़ गलत होती है तो मैं ये कहता हूँ चाहे बीजेपी हो चाहे टीएमसी हो, अगर कोई चीज़ गलत है तो वो गलत है। मैं अपना पार्टी या अपना कार्यकर्ता बोल के बचाऊंगा नहीं। বন্ধুরা, এই ছিল মোটামুটি কালকের সারাদিনের ভোট চিত্র, মানে গন্ডগোলের চিত্র। বাকি ভোটটা কীরকম হয়েছে বুঝে নিচ্ছেন। আমরা প্রথম দফা শেষে তাও বেশ কিছু জায়গায় লালচুল কানেদুলদের একটু তাণ্ডব দেখেছিলাম বটে, কিন্তু কালকে সারাদিনের ঝামেলা ঝঞ্ঝাট বলতে এইটুকুনি ফুটেজ আমি পেয়েছি, এবং সেখানে দুটো কেন্দ্র দেখালাম। একটা বালুরঘাট, যেখানে বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদারকে ঘিরে ধরে কিছুটা বিক্ষোভ দেখাবার চেষ্টা করেছিল তৃণমূল কংগ্রেস। আর আরেকটা জায়গায় দেখলাম দার্জিলিং, সেখানে যিনি বিজেপির প্রার্থী রয়েছেন রাজু বিস্তা, তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানোর চেষ্টা, এবং সেই জায়গায় তিনি যখন এই চুপ চুপ করে কথা
করলেন এবং তিনি যখন বলছেন যে আমি সবাইকে নিয়ে চলতে চাই, সেখানে তৃণমূল কর্মীদের অ্যাটিটিউডটা দেখুন। হ্যাঁ স্যার, হ্যাটস অফ স্যার, আপনি বলছেন যখন ঠিক আছে। তো এই ছিল সামগ্রিক চিত্র। এবং আরেকটি যে কেন্দ্র রায়গঞ্জ, সেখান থেকে অলমোস্ট কিছুই কোনো ফুটেজই আসেনি, অর্থাৎ সেইভাবে কোনো গণ্ডগোল হয়নি। কিন্তু গতকাল দুপুরের পর থেকেই আমরা সকলেই দেখলাম যে সন্দেশখালিতে কি মারাত্মক ঘটনা ঘটছে, ফলে সকলের ফোকাস সেখানে ছিল। এবং সেই জায়গা থেকে আপনাদের অনেকেই দেখছিলাম যে রীতিমতো আশঙ্কিত হয়ে পড়ছেন যে এদিকে সন্দেশখালিতে যখন সবার ফোকাসটা ঘুরে গেছে, মিডিয়ার ফোকাসটা ঘুরে গেছে, তখন সেই জায়গা থেকে এই দুপুরের পর থেকে এই 3 কেন্দ্রে কালকে দ্বিতীয় দফার যে ভোট হয়েছে, সেখানে আসলে ভোট লুটেরারা ময়দানে নেমে পড়েনি তো, ভোট ম্যানেজাররা তাদের খেলা শুরু করে দেয়নি তো, এবং এই 3 কেন্দ্র কার্যত জনগণের যে মতটা আছে সেটা লুঠে নেয়নি তো, এই নিয়ে সকলের মনেই আশঙ্কা ছিল। এবং দিনের শেষে যে প্রশ্নটা সব থেকে বড় করে দেখা দিচ্ছে সেটা হচ্ছে 6-0 হবে কি দুদফার পরে? কেননা 2019-এর ফলাফল যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে এই 6 কেন্দ্রেই কিন্তু জয় এসেছিল বিজেপির, দাঁত ফোটাতে পারেনি তৃণমূল কংগ্রেস। এবারও কি সেই ধারা অব্যাহত থাকবে, নাকি এবারে এই 3 কেন্দ্রে অন্যরকম খেলা হয়ে গেল? তার পুরো বিশ্লেষণ করব এই প্রতিবেদনে, শেষ অবধি দেখুন। নমস্কার প্রিয় বন্ধু, মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, এই দ্বিতীয় দফার যে ভোট হলো সেটার আমার ব্যাখ্যার আগে একটা টুইট আপনাদের আমি দেখাতে চাই, যেটা করেছেন মাননীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী। তার মতে দ্য সেকেন্ড ফেজের যে রেজাল্টটা হয়েছে সেখানের ফলাফলটা এরকম হওয়া উচিত: বিজেপি 3 এবং টেররিস্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি ইন ব্র্যাকেট টিএমসি 0। আমি জানি না এরকম কোনো দল ভোটে লড়ছিল কিনা, যদি লড়ে থাকে আপনারা সেটা ভালো বলতে পারবেন কাদেরকে মেনশন করেছেন মাননীয় বিরোধী দলনেতা, কিন্তু তার মতে ফলাফল এই। প্রথম দফা শেষেও তিনি 3-0 বলেছিলেন, অর্থাৎ শুভেন্দু অধিকারীর মতে কিন্তু 3+3 6-0 ফলাফল প্রথম 2 দফার শেষে হয়েছে। তবে প্রথম দফার থেকেও এই দ্বিতীয় দফার ভোটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কেননা প্রথম দফার যে 3টে আসনে ভোট হয়েছে, সেই কুচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি, সেখানে কিন্তু সংখ্যালঘু অধ্যুষিত বা সংখ্যালঘু ডমিনেটিং বিধানসভার সংখ্যা প্রায় হাতে গোনা, কি সেরকম ছিলই না। সংখ্যালঘু ভোট কিছুটা ছিল হয়তো, কিন্তু সেইভাবে ডমিনেটিং বিধানসভা কিন্তু ছিল না। কিন্তু এই দ্বিতীয় দফার যে ভোট হলো, সেখানে একাধিক বিধানসভা কেন্দ্র যেখানে রয়েছে, সেই বিধানসভা কেন্দ্রগুলো কিন্তু সংখ্যালঘু দ্বারা ডমিনেটেড হয়। যেমন চোপড়া রয়েছে, যেমন ইসলামপুর রয়েছে, যেমন ইটাহার রয়েছে। এই সব যে কেন্দ্রগুলো রয়েছে, এই কেন্দ্রগুলোতে কিন্তু সংখ্যালঘুদেরই সংখ্যাধিক্য রয়েছে। ফলে এই সব জেলায় বা এই সব লোকসভায় কী ফলাফল হবে সেই নিয়ে একটা সকলেরই টেনশন রয়েছে। আমি এই নিয়ে বিভিন্ন জনের সঙ্গে কথা বললাম, এমনকি গতকাল বেশ রাতের দিকে বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার, সুকান্তবাবুর সঙ্গেও কথা হলো। তার অ্যানালিসিস কী, তার এখান থেকে পর্যবেক্ষণ কী আছে, তার কেন্দ্রে কী হতে যায়, অনেকক্ষণ কথা হলো এবং অনেক কিছু ইনপুট পেলাম। যাক, সেগুলো তো অনেকটা ব্যক্তিগত কথা, সবটা শেয়ার করা যায় না। কিন্তু যা টেন্ডেন্সি দেখা যাচ্ছে, সেই টেন্ডেন্সির আমি একদম লোকসভা ধরে ধরে অ্যানালিসিস করব, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এবারের ফলাফলটা কি হতে চলেছে। আবারও এক্সিট পোল যেহেতু করা যাবে না, আমি কোনো সরাসরি ফলাফলের কথা বলবো না, কিন্তু আমি ভোটিং পার্সেন্টেজ এটা প্রথম দফা শেষেও আপনাদের দেখিয়েছিলাম, দ্বিতীয় দফা শেষেও বলবো। এবারে দার্জিলিং কেন্দ্রে ভোট পড়েছে 71.89%, যেটা 2019 অর্থাৎ 5 বছর আগে ভোট পড়েছিল 79.33%, অর্থাৎ প্রায় 8% কম ভোট পড়েছে দার্জিলিং কেন্দ্রে। এর কারণটা কি? এর কারণ দেখুন, অনেকেই আবহাওয়ার কথা বলবেন, কিন্তু দার্জিলিং কেন্দ্রে কি আবহাওয়া সত্যিই ফ্যাক্টর ছিল? দার্জিলিং কেন্দ্রে কিন্তু আবহাওয়া যথেষ্ট সুন্দর ছিল এবং সমতলের যে জায়গাটা, সেটাও কিন্তু অন্যান্য জায়গাকার মতো এত তীব্র দাবদাহে কিন্তু জ্বলছিল না। ফলে গরমের জন্য ভোটাররা বাইরে আসেননি এমন নয়। আবার এরকমও নয় যে সেখানে লুটপাট চলছিল, প্রচুর বোমা গুলি চলেছে এবং এমন সন্ত্রস্ত পরিবেশ হয়েছে যে সেই জায়গা থেকে ভোটাররা ভয়ে বাড়ির বাইরে পা দেননি। তাহলে এই ভোট কমার কারণটা কি? অনেকেই ব্যাখ্যা করার চেষ্টা করছেন, অনেক অনুপ্রাণিত মিডিয়া দেখলাম যে মোদির প্রতি আস্থা নেই, মোদি হাওয়া কাজ করছে না, সেই জন্য নাকি ভোট কমছে, এরকম একটা হাওয়া তোলার চেষ্টা করছে। আচ্ছা, মোদি হাওয়া কাজ করছে না যদি এটা সত্যিই হয়, তাহলে এই রাজ্যে যিনি ছোট মোদি অর্থাৎ শুভেন্দু অধিকারী, তার সবাই এত উপচে পড়া ভিড় হচ্ছে কি করে? এবং যখন নরেন্দ্র মোদী বা অমিত শাহ সভা করতে আসছেন, সেই সভাগুলোই ভিড়ের আধিক্য দেখেছেন। এগুলো কি মনে হয় যে বিরিয়ানি দিয়ে পয়সা দিয়ে নিয়ে আসা ভিড়?
এগুলো কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এসছে। তাহলে মোদি হাওয়া কাজ করছে না, এই কথাটা কি সত্যিই সত্যি? এবার এবার তাহলে এই ভোটের কমটা কি? আমি বাকি দুটো কেন্দ্র বলবো, কিন্তু এই কেন্দ্রটা একটু সময় নিয়ে ব্যাখ্যা করছি, তাহলে বাকি কেন্দ্রগুলো আপনাদের বুঝতে সুবিধা হবে। এই ভোট কম পারার একটাই কারণ ব্যাখ্যা করা যেতে পারে, সেটা হচ্ছে জল ভোট, ভুয়ো ভোট। যে ভোটটা লুট করা হতো সেই ভোটটা কিন্তু এবারে পড়েনি। অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী প্রথম দফায় যেভাবে প্রচণ্ড এফেক্টিভলি কাজ করেছে, ফলে লালচুল কানেদুল যারা আছে তারা কিন্তু বুঝে গেছে যে এবারে গিয়ে ভোটের লাইনে দাঁড়িয়ে মস্তানিটা করানো যাবে না, স্বর্গ থেকে কোনো মৃত সঙ্গীত শিল্পীকে নামিয়ে এনে তার নামে ছাপ্পা ভোটটা করা যাবে না। আর সেই ভুয়ো ভোটটা যারা করাতে পারেনি তাদের ভোটটাই কিন্তু কমেছে, ফলে এই 8%-এর ডিফারেন্স দার্জিলিং কেন্দ্রেই দেখা যাচ্ছে। বাকি দুটো কেন্দ্রেও কিন্তু সেম টেন্ডেন্সি রয়েছে। এখন ভুয়ো ভোটটা কারা করায়, ভুয়ো ভোটটা কাদের দিকে পড়ে, এটা কি নতুন করে ব্যাখ্যা করার দরকার আছে? আর এই ভুয়ো ভোটটা, এই জাল ভোটটা, এই জল ভোটটা যদি আটকে দেওয়া যায়, যদি মানুষের সঠিক মতের প্রতিফলনটা হয়, তাহলে কি ফলাফল হবে আপনারাই সেটা বিশ্লেষণ করে দেখে নিন, আপনারাই বুঝতে পারবেন কি ফলাফল হচ্ছে। শুধু দার্জিলিং কেন্দ্র নয়, এর পরের কেন্দ্র যেটা কথা বলবো সেটা হচ্ছে রায়গঞ্জ। রায়গঞ্জে এবারে ভোট পড়েছে 76.18%। অন্যদিকে 2019-এ 5 বছর আগে যেখানে বিজেপি জিতেছিল, সেখানেও ভোট পড়েছিল 79.88%। অর্থাৎ প্রায় 2.5%, 3%-এর কাছাকাছি ভোট এবারে কম পড়লো। এই ভোটটাও কিন্তু সেই একই টেন্ডেন্সিতে আছে। অনেকেই জলের কথা বলছেন, যে গরমের ফলে কষ্ট হচ্ছে সেই জন্য আসতে পারছে না, কিন্তু এই রায়গঞ্জ বলুন, বালুরঘাট বলুন, এইসব কেন্দ্রতে কিন্তু প্রচুর পরিযায়ী শ্রমিক আছেন, এবং এই শ্রমিকরা তারা কিন্তু আসতে পারেন না ভোটের সময়, কারণ ওই একটা দিন ভোট করবেন, তার ফলে কেউ গুজরাটে রয়েছেন, কেউ ব্যাঙ্গালোরে রয়েছেন, কেউ নয়ডাতে রয়েছেন, সেখান থেকে আসা মানে অন্তত 5 থেকে 7 দিনের ছুটি, এবং সেখানে কোনো বেতন পাবেন না, কোনো রোজগার হবে না, এই জায়গা থেকে তারা আসেন না। এবং সেই জায়গায় তারা যখন আসেন না, তাদের হয়ে কিন্তু এই ভুয়ো ভোট ম্যানেজাররা সেই ভোটটা করিয়ে দেন। সেই ডিফারেন্সটাই কিন্তু এবারে দেখা যাচ্ছে। এবং শেষ কেন্দ্র বালুরঘাট, যে কেন্দ্র নিয়ে আমার নিজের খুব পার্সোনালি ইন্টারেস্ট আছে, কারণ আমরা সবসময়ই চাই রাজনীতিতে স্বচ্ছ, শিক্ষিত, সৎ মানুষগুলো আসুন, আর সেরকমই একজন মানুষ কিন্তু এই বালুরঘাট কেন্দ্র থেকে গতবার সাংসদ হয়েছিলেন, এবারেও প্রার্থী ডক্টর সুকান্ত মজুমদার, বিজেপির রাজ্য সভাপতি। সেই কেন্দ্রেও দেখুন 2024-এ ভোট, এই 2024 এবারের ভোট হয়েছে 79.09%, যেটা 5 বছর আগে প্রায় 4.5%, 5% বেশি ভোট ছিল, 83.81% ভোট পড়েছিল। এবারেও কিন্তু সেই ভোটটা আটকে গেছে। এবার কিছু কিছু খবর শোনা যাচ্ছে, যেরকম চোপড়া, দার্জিলিং কেন্দ্রের যে অংশটা রয়েছে, সেই কেন্দ্রের যে ভোটগুলো হয়েছে সেইগুলো নিয়ে কিন্তু সেখানকার বিজেপি প্রার্থী রাজু বিস্তা তিনি বলেছেন এখানে পুনর্নির্বাচন হওয়া দরকার। আমরা সংবাদ মাধ্যমেও বেশ কিছু খবর দেখলাম, যেখানে নিজের দিদিমাকে, নিজের দাদুকে নিয়ে চলে আসছে এবং সেখানে ভোট দিচ্ছেন, সেটা নিয়ে সংবাদ মাধ্যম একটু হাইলাইট করার চেষ্টা করছে। এরকম টুকটাক খুচরো খাচরা হয়েছে, কিন্তু যেটা ভোট লুঠে নেওয়ার কথা বলা হয়, যেটা অ্যাকচুয়ালি ফলাফলে ডিফারেন্স করে দেয়, সেটা হচ্ছে যে অন্তত 30 to 40% বুথ, যেখানে প্রায় প্রতি বুথে 100 থেকে 200 করে ভোট নিজেদের দিকে করিয়ে নেওয়া হয়, এবং এই সংখ্যাটাই মোটামুটি 40 থেকে প্রায় 60,000-এর কাছাকাছি চলে যায়। এই 40 থেকে 60,000টাই কিন্তু বিভিন্ন জায়গায় ডিফারেন্সটা ক্রিয়েট করে দেয়। সেরকমভাবে ভোট লুট কি কোথাও হয়েছে? সেই রিপোর্ট কিন্তু কোনো সংবাদ মাধ্যম দেখাতে পারেনি, আমাদের কাছেও কোনো রিপোর্ট আসেনি, বা এটা কিন্তু নির্বাচন কমিশনেও কিন্তু এই ধরনের কোনো রিপোর্ট জমা পড়েনি। ফলে সার্বিকভাবে লুট হয়েছে এটা মোটেই বলা যাবে না। এবং দ্বিতীয় দফায় প্রথম দফার থেকে আরও বেশি টাইট সিকিউরিটি হয়েছে, কিছু কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, কিন্তু মোটের উপর যে জিনিস আমরা দেখতে অভ্যস্ত, পশ্চিমবঙ্গের ভোট মানে গুলি চলছে, বোমা পড়ছে, মানুষের প্রাণ যাচ্ছে, রক্ত ঝরছে, ব্যারিকেড চলছে, বুথের পর বুথ জ্যাম করে সেখানে ছাপ্পা চলছে, না, সেই ছবি কিন্তু এবারে নেই। তাহলে কি হতে চলেছে ফলাফলটা? দেখুন, চোপড়া নিয়ে একটা বিজেপির রয়েছে, জানি না সেখানে পুনর্নির্বাচন হবে কি হবে না, কিন্তু চোপড়া আসনটি এই দার্জিলিং লোকসভার মধ্যে একমাত্র বিধানসভা যেখানে তৃণমূল কংগ্রেস লিড করতে পারে, এটা প্রথম থেকেই জানা ছিল। লিড এবারেও যদি সেইভাবে করে তারা, সেখানে কত 60-70 হাজার লিড হবে, তাতে হয়তো রাজু বিস্তার জয়ের ব্যবধানটা একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু সামগ্রিকভাবে যে জায়গাটা রয়েছে সেটা কি খুব বেশি বদলাবে? এটা একটা প্রশ্নের জায়গা রয়েছে। অন্যদিকে সামগ্রিকভাবে যে রায়গঞ্জ কেন্দ্রটা, এটা নিয়ে একটু ডাউট রয়েছে, সকলের মনেই রয়েছে, কেননা এইখানে সংখ্যালঘু ভোটের একটা আধিক্য রয়েছে, এবং সংখ্যালঘু ভোটের একটা টেন্ডেন্সি কিন্তু প্রি পোলে দেখা গেছে যে তারা কিন্তু তৃণমূল থেকে বিমুখ হচ্ছে, বিজেপির দিকে খুব সামান্য অংশ আসছে, বাম কংগ্রেসের দিকে অনেকটা যাচ্ছে,
কিন্তু সামগ্রিক পরিস্থিতিতে লড়াইটা এখানে বিজেপি বনাম তৃণমূল এটা মানুষের কাছে এস্টাবলিশ হয়ে গেছে। সুতরাং এই রায়গঞ্জ কেন্দ্রে সংখ্যালঘু ভোটটা কতখানি কংগ্রেসের দিকে গেছে, সত্যিই যে প্রি পোল অ্যানালিসিস ছিল বা প্রি পোলে যেটা ওপিনিয়ন পোলে যেটা উঠে এসেছিল সেটাই বাস্তবে হয়েছে কিনা সেটাও দেখার জায়গা রয়েছে। ফলে রায়গঞ্জ কেন্দ্রটা নিয়ে কিন্তু একটু ডাউট রয়েছে। অন্যদিকে বালুরঘাট কেন্দ্রে যেটা একটা প্রিপোল সমীক্ষায় দেখা যাচ্ছিল যে সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি, তিনি প্রায় 1 লক্ষেরও বেশি ভোটে এখান থেকে জিততে পারেন। সেই জায়গা থেকে যেটা প্রাইমারি ট্রেন্ড উঠে আসছে সেটা হচ্ছে ইটাহারে কিন্তু প্রায় 50 থেকে 70 হাজারের কাছাকাছি একটা লিড থাকতে পারে বিজেপির, এরকম একটা সম্ভাবনা উঠে আসছে। আর সেই জায়গাটা যদি সত্যিই হয় তাহলে সুকান্তবাবুর মার্জিন কিন্তু 1 লাখ নাও পেরোতে পারে, সেই মার্জিনটা অনেকটা কমে যেতে পারে। কিন্তু জয়ের ব্যাপারে এখনও তিনি অ্যাডভান্টেজ রয়েছেন, অন্তত প্রাইমারি জায়গা থেকে বিভিন্ন বিজেপি নেতাদের সঙ্গে কথা বলে যেটুকুনি বুঝলাম সেই রকমই একটা ইনপুট আসছে। ফলে মোটের উপর বলা যেতেই পারে এই 3টি কেন্দ্রের মধ্যে, দ্বিতীয় দফার যে 3টি কেন্দ্র হয়েছে 3টি কেন্দ্রের মধ্যে দার্জিলিং এবং বালুরঘাট প্রিপোল সমীক্ষা যে ছিল সেই মতোই কিন্তু বিজেপিকে অ্যাডভান্টেজ দেখাচ্ছে। রায়গঞ্জ কেন্দ্রটি 50-50 দেখাচ্ছে, কিন্তু একটু হলেও এটা ইনক্লাইন যদি বলেন, ঝুঁকে থাকা যদি বলেন, সেটা বিজেপির দিকে। অন্তত বিভিন্ন যে নেতাদের সঙ্গে কথা বললাম তাদের ইনপুট এইটাই। কিন্তু আবারও বলছি, এক্সিট পোল যখন আসবে বা অ্যাকচুয়ালি 4 জুন যখন গণনা হবে তখন কিন্তু চিত্রটা পরিষ্কার আসবে। কিন্তু সার্বিকভাবে যে ভোটের ছবিটা গতকালের উঠে এসছে সেটা কিন্তু অত্যন্ত সদর্থক, এবং নির্বাচন কমিশন যে কাজটি করতে চাইছিলেন যে পশ্চিমবঙ্গের মানুষ নিজের গণতান্ত্রিক অধিকারটা নিজে প্রয়োগ করুন, তারপর তিনি তার পছন্দ মতো প্রার্থীকে ভোট দিন, কিন্তু কোনো ভোট লুটেরা, কোনো ভোট ম্যানেজারকে মাঝখান থেকে এখানে মস্তানি করতে দেব না, সেটা দ্বিতীয় দফাতেও স্পষ্ট হয়ে গেছে। এবং প্রথম দফা থেকে দ্বিতীয় দফায় সেটা আরও বেশি টাইটলি মনিটর্ড হয়েছে। ফলে সার্বিকভাবে এখানে সুষ্ঠু ভোট হচ্ছে এই কথা বলাই যেতে পারে। তবে গণনার দিনটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু যেভাবে ভোট হয়েছে গণনাও যদি সেরকম নিরপেক্ষভাবে হয় তাহলে কিন্তু আপনারা যে ফলাফলটা ভাবছেন সেই দিকেই কিন্তু এখন অবধি ভোটের টেন্ডেন্সি রয়েছে, এমনটাই কিন্তু বিভিন্ন জায়গা থেকে ইঙ্গিত উঠে আসছে। তবে আপনারা যারা স্থানীয় এলাকাবাসী, আপনাদের এলাকায় যাদের ভোট হয়েছে তারা কিন্তু অবশ্যই ইনপুট দেবেন যে সার্বিকভাবে ভোটটা কীরকম হলো, সত্যি কি কোনো ভোট লুট হয়েছে, নাকি মানুষ নিজের ভোটটা নিজে দিতে পেরেছে, এবং এই কেন্দ্রগুলোতে কীরকম কী ফলাফল হতে চাচ্ছে বলে আপনাদের মনে হচ্ছে সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।